বাড়ি ফেরার পর তিথি রাতের খাবারটা খেয়ে দিয়ে আয়েজার ঘরে এসে শুয়ে পড়ল। আয়েজা এসে বলল, ভাবি তোমার কোমরে মলম মালিশ করতে হবে। ভাইয়া বলল এক্ষুনি যেতে। তিথি বলল, তোমার ভাইকে গিয়ে বলো, ওর সাথে আমার কোনো কথা নেই। আয়েজা বলল, এমন করো না প্লিজ, এখনই এসে চেঁচামেচি জুড়ে দেবে। তিথি শুয়ে থাকলো। তিথি বলল, চুপ করে থাকো। আয়েজা বারবার দরজার দিকে তাকালো। আজলান দরজাটা ধপাস করে ঠেলে ঘরে ঢুকে পড়ল। আশ্চর্য, 3টে ট্যাবলেট খেতে হবে আর মলম লাগাতে হবে, তুমি এখানে এসে শুয়ে পড়েছ? তিথি বলল, ট্যাবলেটগুলো এক একটা হাতির সাইজের, গিলতে পারবো না, তুমি খাও। আজলান বিছানায় বসে আয়েজাকে বলল, পানি দে। আয়েজা গ্লাস ভরে পানি দিল। আজলান ঔষধের বক্স থেকে ঔষধ বের করতে করতে বলল, তোমার বাবা মায়ের উচিত ছিল তোমাকে 25 বছর বয়সে বিয়ে দেয়া। তিথি বলল, তুমি 25 বছর বয়সী মেয়ে তো বিয়ে করতে না। আজলান চুপচাপ ঔষধ বাড়িয়ে দিল 2 টুকরো করে। ঔষধগুলো খেয়ে ধপাস করে শুয়ে পড়ল তিথি। আজলান বলল, কামিজ সরাও, মলম লাগাতে হবে। তিথি আয়েজার দিকে তাকালো। আয়েজা লজ্জা পেয়ে বেরিয়ে যেতেই তিথি কামিজ সরালো। বলল, তোমার হাত বহুত শক্ত কিন্তু অফিসার। আজলান বক্র হেসে বলল, এই হাতেই মানুষ পিটিয়ে সোজা করি, বুঝলে? তিথি বলল, তুমি একটা পাষাণ, উফ, একটু ধীরে মালিশ করো না, কেমন শক্ত হাত রে বাবা। আজলান বলল, কোমরের ব্যথাটা সেরে গেলে এক্সারসাইজ করতে হবে। দিস এক্সারসাইজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর প্রেগনেন্ট ওম্যান। তিথি বলল, ওরে বাপরে, ওই হাত পা ছুঁড়ে যে ব্যায়ামগুলো করে সেগুলো? আমার বাচ্চা যদি গুন্ডা হয়। শাট আপ, কামিজটা সরাও ভালো করে। তিথি কামিজটা অনেকটা তুলে দিল। বলল, শোনো না, ব্যায়ামগুলো করলে যদি আমার হাতেও তোমার হাতের মতো এরকম খোয়া খোয়া মাংস হয়? আজলান বলল, এগুলো 6 প্যাক বলে, স্টুপিড। তিথি হেসে উঠে মুখ বিকৃতি করে বলল, খোয়া খোয়া মাংসগুলোকে নাকি 6 প্যাক বলে? দেখেই তো ঘৃণা লাগে, ইচ্ছে করে কামড়ে সেগুলোকে ছিঁড়ে ফেলি, আবার সেগুলো নিয়ে নাকি দম্ভও দেখায়। যেসব মেয়ে মানুষ এই খোয়া খোয়া গোস্তগুলো দেখে কাচ্চিত হয়ে পড়ে যায়, সেগুলোর মাথায় নির্ঘাত সমস্যা আছে। আজলান মাথা নেড়ে বলল, হ্যাঁ, সবাই পাগল, শুধু তুমিই ভালো। তিথি বলল, যে মুখে বললে ওই মুখে একটা চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবো না, আমার পেট ভরা। 2 প্লেট ফুচকা আর 1 বাসন ভাত আর তোমার বাচ্চা মিলে আমি টইটুম্বর। মলম মালিশ করার শেষে আজলান বলল, চলো এবার। তিথি বলল, আমি এখানেই থাকবো। আজলান বলল, তোমাকে মেঝেতে শুতে হবে, ফোমের বিছানায় শোয়া যাবে না। তিথি বলল, তাও এখানে শোব। আজলান তাকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি এখানে বিছানা অবধি ঠিক করে ফেলেছি, সব সময় মাথা নষ্ট করার তালে থাকো। তিথি শক্ত করে তার গলা জড়িয়ে রাখল। বলল, তুমি রাতে আবার দুষ্টুমি করবে না তো, ডেপুটি অফিসার? হোয়াট ইজ অফিসার? তিথি হাসতে হাসতে বলল, কিচ্ছু না, তুমি আমার সাথে মেঝেতে না শুলে কিন্তু আমি আয়েজার রুমে চলে আসবো আবার। আজলান বলল, ওকে। তিথি বলল, ব্যাপার কি বলো তো, তুমি আজকাল পোল্ট্রি খাচ্ছ তোমার বাচ্চার জন্য? হ্যাঁ, গুড বয়। আজলান ঘরে ঢুকে তাকে মাদুর আর কাঁথার বিছানার উপর বসিয়ে দিল। তিথি তাকে সহ ধরে শুয়ে পড়ে বলল, আজকে তোমাকেও আমার সাথে শুতে হবে বুদ্ধু, নইলে বুঝবে কি করে এইভাবে ঘুমাতে কত মজা। যাই হোক, একটা চুমু খেয়ে ফেলো তো, মুড সুইং হচ্ছে, বুঝলে? আজলান একটু ঝুঁকে তার মুখ শুকে বলল, অসম্ভব, ঔষধের ঘ্রাণ। তিথি হেসে উঠে বলল, কাল তো ব্রাশ করিনি, তবুও খেয়েছ, আজও খেয়ে ফেলো। তুমি আদর করলে তোমার বাচ্চা পেটের ভেতর এক্কেরে খুশিতে লাফিয়ে ওঠে। তখনই আয়েজা দরজার কাছে এসে দাঁড়িয়েছে ওষুধের বক্সটা নিয়ে। দুজনকে ছাড়ার আগেই আয়েজা যে পথে এসেছে সেই পথেই পালিয়েছে। আজলান বলল, দরজা খোলা আছে, সেদিকে তোমার হোশ নেই? তিথি গড়াগড়ি খেয়ে বলল, আদরের পিনিক উঠলে সেসব মনে থাকে না বস। আজলান দাঁতের দাঁত চেপে বলল, হোয়াট ইজ পিনিক? তিথি বলল, অর্থনীতিবিদদের ভাষায় একে চাহিদা বলে, আর তুমি যদি তৎক্ষণাৎ একটা আদর দাও সেটা হবে ভোগ। আমি যে হুটহাট আদর চাইতে পারি সেটা হচ্ছে ভোগ প্রবণতা। আজলান দরজা বন্ধ করতে গেল। তিথি বলল, আচ্ছা, শাশুমা বলল তুমি নাকি বিয়ে শাদী করতে চাওনি, সেটা কেন? আমার অনেক রেস্ট্রিকশন আছে, সবাই আমার সাথে মানিয়ে নিতে পারবে না।
যার স্পষ্ট উদাহরণ তুমি। তিথি বলল, জোর করেছে সবাই মিলে, তাই করেছ? হ্যাঁ, আবার না। তিথি আরেকটু গড়াগড়ি খেয়ে বলল, করলে ভালো কথা, কিন্তু আমার মতো কালনিকে কেন? সেটা তোমার শ্বশুর আব্বা জানে। গো অ্যান্ড আস্ক হিম। তিথি বলল, তিনি বলেছেন তুমি আমার ছবিটাই বেছে নিয়েছিলে। বলে জোরে হেসে উঠল। আজলান রেগে গিয়ে বলল, এটাতে হাসার কি আছে? আমি কি জানতাম তুমি এত অসভ্য? তিথি চোখ দুটো টেরা করে তাকিয়ে বলল, আমি শাকচুন্নি, সেটা বোঝনি না? আহারে, উহুরে, হতাশ, খুবই হতাশ। আজলান লাইট নিভিয়ে পাশে এসে শুয়ে পড়ল ওপাশ ফিরে। তিথি তার গায়ের উপর পা তুলে দিয়ে জড়িয়ে ধরে বলল, এক্সারসাইজ করছি। আজলান তার পা সরিয়ে দিয়ে বলল, সোজা ঘর থেকে বের করে দিব মেহবুব। তিথি এবার নিজেকেই উঠিয়ে দিল তার গায়ের উপর, বলল, এটাকে কোন এক্সারসাইজ বলে অফিসার? আজলান হঠাৎ দম ফাটা হাসিতে ফেটে পড়ল। তিথি হাসতে হাসতে কেঁদে উঠল, জোরে কাঁদল। কাঁদতে কাঁদতে আজলানের বুকের কাছে শার্টে নাকের পানি মুছে দেয়। যেখানে 10টা চুমু পাওয়ার কথা সেখানে পেল শুধু 2টো। বাকি 8টা না পাওয়ার দুঃখে তিথি কেঁদেই গেল। বহুদিন সে এইভাবে কাঁদেনি। কাল সারা রাত বৃষ্টি হয়েছিল, ঘুমটাও বেশ ভালো হয়েছে তিথির। অবশ্য স্বামী সোহাগ পেলে সেদিন ঘুম এমনিতেই ভালো হওয়ার কথা, কিন্তু তিথির ঘুম বেশি ভালো হয়েছে ফাটাকেষ্টর হাসি দেখে। বিয়ের পর হয়তো এই প্রথমবার সে ফাটাকেষ্টকে হাসতে দেখেছে। যারা হঠাৎ করে হাসে তাদের হাসি দেখলে মনে হয় এত সুন্দর দৃশ্য আর হতেই পারে না। লোকটা সচরাচর হাসে না, তিথির সাথে তো একদমই না। শৈশব থেকে একটা কড়া নিয়মের মধ্যে বড় হওয়া আজলান শেখ হয়তো এমন এলোমেলো, অগোছালো, উশৃঙ্খল মেহবুবা মাহনুরের মতো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চায়নি। হয়তো চেয়েছে একজন ফিটফাট, গোছালো, শৃঙ্খল, শান্ত, ভদ্র, সংযমী, টিপটাপ, গোলগাল গোছের সংসারী মেয়ে, যে হাসবে, কাঁদবে, কথা বলবে, কিন্তু তার আওয়াজ ঘরের বাইরের মানুষের কানে যাবে না। যাকে বকলে রাগ করবে, অভিমানে হয়তো গাল ফুলাবে, বুকে মুখ লুকিয়ে কাঁদবে, বিনিময়ে 1000টা আবদার করবে। সেখানে তারও রাগ ভাঙানোর সুযোগ থাকবে, কিন্তু উল্টো চেঁচামেচি করবে না। যার প্রতিটা কাজ হবে নিখুঁত, যার হাতের ছোঁয়ায় ঘরের প্রতিটি আনাচে কানাচে হয়ে উঠবে ঝকঝকে, তকতকে। কিন্তু সেই জায়গায় মেহবুবা মাহনুরের মতো এমন বাচাল, চঞ্চলমতি, দুরন্ত, ঠোঁটকাটা, উশৃঙ্খল, অগোছালো মেয়েকে দেখে পাগল পাড়ার দিশেহারা আজলান শেখ একের পর এক বিস্মিত হচ্ছিল। তখন মেহবুবা মাহনুর তাতে আরও তেল মশলা যোগ করে দিল নিজের বোকামি দ্বারা। আজলান শেখ চুপচাপ তার কাজ চলন বলন দেখছিল। প্রথম দিন থেকেই চোখের সামনেই যেন নিজের একটা বিপরীত প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল সে। পিতার উপর রাগ চেপে চুপচাপ ঘরের বধূকে পর্যবেক্ষণ করতে গিয়ে বিয়ের পরের দিনই তার বৈপরীত্য টের পেল সে। হিসেব নিকেশ করে গুছিয়ে কথা বলা আজলান দেখল তার বধূর প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক নেই, লাগামহীন প্রকাশভঙ্গি, কনসিডারেশনের লেভেল 0, ম্যানার্স আয়ত্ত করেনি, সবাইকে নিজের মতো করে ভেবে নেয়, সবাইকে তার নিজের ভাষায় বোঝাতে চেষ্টা করে। শুধু তাই নয়, আজলান দেখল তার বিয়ে করা আনা নতুন বধূ একটা শাড়ি খুঁজতে গিয়ে সবকটা কাপড় চোপড় এলোমেলো করে তার মধ্যে বসে আছে। এমনকি তার আয়রন করা সব কাপড় চোপড় বিছানায় পড়ে আছে এলোমেলো হয়ে। যেখানে লেভেন্ডার, রেজি ব্রাউন, ট্যান, অলিভ, ধূসর ইত্যাদি ইত্যাদি শীতল রঙগুলোর শাড়ি আর সেলর কামিজ এনে ভরিয়ে দিয়েছে আজলান শেখ, সেখানে তিথির পছন্দ টকটকে লাল, কমলা আর হলুদ সবুজ রঙের পোশাক। 1000টা পছন্দ অপছন্দের ভিড়ে আজলান শেখের কাছে তিথির ভেজা চুলে মুখ ডুবিয়ে আদর করাটা পছন্দের হলেও চুল বেয়ে গড়িয়ে পড়া পানিতে ভিজে যাওয়া ব্লাউজের পিঠ একদম অপছন্দ। কিন্তু সেই অপছন্দের কাজ যেন তিথির ভারী পছন্দের। ভালো করে চুল না মুছে তোয়ালে ছাড়িয়ে নেওয়াটা তার একটা বাজে অভ্যাস। মাথায় একগাদা লম্বা চুলগুলো না আঁচড়ে মোচড়াতে মোচড়াতে রম্মা চাচির মতো উঁচু করে বেঁধে রাখাটা যেখানে তিথির পছন্দ আর স্বস্তি, সেখানে তার চুলের বেনিতে গেঁথে দেওয়ার জন্য আজলানের নানান ফুলের জায়গা হয়েছে জানালার ওপাশে। বিয়ের 2 দিনের মাথায় তিথির পিরিয়ড দেখা দিয়েছে। পিরিয়ডকালীন সময়ে সে আজলানের ধারে কাছেও আসেনি। বিয়েতে আসা এক মুরব্বী নাকি তাকে বলেছে ওইসব হলে তারা স্বামীর আশেপাশে যেত না, মাটিতে শুতো। তিথি আশেপাশে আসা তো দূর,
জরুরি কাজে ডাকলেও আভিরাকে দিয়ে বলে পাঠালো, তোমার মামাকে বলবে আমি নাপাক নাপাক। তোতা পাখির মতো হুবহু নকল করে আভিরা এসে সেই কথাটাই বলতো। আজলান স্তব্ধ। একটা নর্মাল বিষয়কে সে নাপাক নাপাক বলে ঘৃণা ধরিয়ে দিয়েছে। তারপর থেকে আজলান তাকে বিছানায় আর ডাকেনি। না ডাকায় সে আরেক রাগ। সুস্থ হওয়ার পর বিছানায় বসে নাক টানতে টানতে বলল, আমি ভালো হয়ে গেছি। আজলান বলল, হোয়াট? তিথি বলল, মানে এখন ওইসব শেষ। কোন সব? তিথি বলল, ওইসব আর কি, নাম ধরলেও ঘৃণা লাগে আমার। আজলান বলল, আউট, তুমি ওখানেই থাকবে। তিথি কেঁদে কেটে রেগে মেগে 2-3 রাত মেঝেতে শুয়েছে। তারপর এক ঝড়ের রাতে বজ্রপাতের শব্দে ভয় পেয়ে বিছানায় উঠে বরের বুকে গুজে যেতেই তখন আরাম পেল, আর নামেনি। আজলানের ঘুমন্ত মুখটার উপর আলতো হাতে চড়াতে চড়াতে বলল, ছেলেদের ওগুলো হয় না জানি, অন্য কিছুও হয় না? আজলান জবাব দিল, হয়। তিথি ইয়াক বলে এক লাফে দূরে যাবে। তখনই খপ করে ধরে নিয়ে নিজের জায়গায় জিম্মি করে নিল আজলান। বুকের নিচে চাপা দিয়ে বলল, বউ থাকলে কিছু হয় না, না থাকলে হয়। ঘুমাও তো, ডিস্টার্ব না করে। তিথি ফিসফিস করে বলল, ওগুলোকে স্বপ্নদোষ বলে মদন। তা শুনে আজলান শেখ তাকে সোজা ঘর থেকে বের করে দিয়েছে। পরে আবার মায়া লাগলো কান্না শুনে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ঘরে ঢুকিয়ে আনলো ঠিকই, কিন্তু মেঝেতে ঘুমোতে হয়েছে তিথিকে। ওখানে ঘুমোতে ঘুমোতে সে বড় দুঃখ নিয়ে কেঁদেই বলল, ও এই জন্যই তুমি অত পারফিউম ইউজ করো, বুঝি বুঝি, সবই বুঝি। আজলান রাগ করে কয়েকটা দিন একদম কাছে ডাকেনি তাকে। তিথি তাও শোধরালো না, নিজে থেকে উঠে এলো না, উল্টো বলল, তুমি সুস্থ হলে আমাকে ডেকো, বর ছাড়া ঘুম আসে নাকি? আজলান দ্বিধায় পড়ে গিয়েছিল, সে হাসবে নাকি কাঁদবে, নাকি এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। আজলান র্যাবের সদর দপ্তরে একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে। বাড়ির সবাইকে বলে গেলেও তিথিকে কিছু বলেনি। গেল যে গেল, প্রায় 15 দিন পার হয়ে গেলেও বাড়ি আসার নাম নেই। তিথি তার কাজবাজ নিয়ে অত মাথা ঘামায় না। শুনেছে সে একটা ট্রেনিংয়ে গিয়েছে। ট্রেনিং শব্দটা শুনলেই তিথি বড় খুশি হয়। এতে করে আজলান শেখ বাড়িতে থাকে না, তাই সে মুক্ত বিহঙ্গের মতো উঠতে পারত। বিয়ের পর তার এক মামাতো ভাই বলেছে, তোর বর ক্রসফায়ারে মানুষ মারে। তা শুনে তিথি অবাকও হয়নি। যাত্রের লোকটাকে দেখলেই তার জান্তবের মতো লাগে। এতদিনে তাকে মারেনি, এই বেশ। কিন্তু একদিন ঘরে ব্রাউনিং এম সেমি অটোমেটিক পিস্তল আবিষ্কার করার পর তিথি যেন নিজের মধ্যেই ছিল না। কি ভয়ানক জিনিসপত্র ঘরে রাখে লোকটা। আজলান দেখামাত্রই কেড়ে নিয়েছিল। তিথি আর একটা শব্দও করেনি। তাকে চুপসে যেতে দেখে আজলান কোনা দৃষ্টিতে তাকিয়েছিল। এটা খায় না মাথায় দেয়, এই প্রশ্ন কেন জিজ্ঞেস করেনি সেটাই আজলান ভাবছিল তখন। তিথির মাতৃকালীন সময় 6 মাস। পেট সামান্য উঁচু হয়েছে। এখন হাঁটতে চলতে একটু অসুবিধে হয়, তবুও সে হাঁটে, ক্ষেত্রবিশেষে দৌড়ায়ও। আম্বিয়া বেগমের যত্ন আত্মীর এখন একটু বেড়েছে। আতিফা বাচ্চা কাচ্চা নিয়ে শ্বশুরবাড়িতে চলে গিয়েছে। আইজার বিবাহের প্রস্তাব আসছে কয়েকদিন পরপর। বাচ্চাটা পৃথিবীতে আসার অপেক্ষায় আছে সবাই, তাই আর কেউ অন্যদিকে মনোযোগ দিচ্ছে না। আজলান ট্রেনিংয়ে গিয়েছে শুনে হঠাৎ করে একদিন মফিজুর রহমান নিজে এসে হাজির হলেন শেখ বাড়িতে। তিথি তো মহা খুশি। ফাটাকেষ্ট না থাকলে একের পর এক খুশিতে মেতে থাকে সে। মেয়েকে দেখে মফিজুর রহমান আবেগী হয়ে পড়লেন। তিথির স্বাস্থ্য বেড়েছে আগের চাইতে, গায়ের রংটাও খুলে গিয়েছে, হাত পা হৃষ্টপুষ্ট হয়েছে। মামা একটা ভাব চলে এসেছে তার মধ্যে। পরনে ছাই রঙের মেক্সিতে তাকে কি সুন্দর মানিয়েছে। মেয়েটা যত্নে আছে দেখে ওনার মন জুড়িয়ে গেল। মেয়ের শ্বশুরবাড়ির মানুষ একটু ঠাটবাট বজায় রেখে চলেন, এটা তিনি জানেন। যেহেতু মেয়েকে বড় ঘরে বিয়ে দিয়েছেন, সেহেতু আসার সময় একটু সংকোচে ভোগেন। জামাইটা ঘাড়তাড়া গাদ্দার বলে ওনার দুঃখ হয়, নইলে মেয়েটা ঠিক জায়গায় গিয়ে পড়েছে। কিছুদিন আগে সংসারটায় একেবারে ভেঙে যাচ্ছিল। মেয়েটাকে পাঠিয়ে দিয়েছিল শাশুড়ি। ফোনে বলল, আদব কায়দা শিখিয়ে তারপরে বিয়ে দিতে পারেন নাই মেয়েকে। মফিজুর রহমান বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তখন। বাচ্চা আসার খবর শুনে তাও একটু দমেছে সবাই। মেয়েটাকে ফিরিয়ে নিয়ে গেছে, কিন্তু তার 3 মাসের মধ্যে মেয়ে নিজেই কেঁদে কেটে চলে এলো। জানালো তার বর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণ জানতে চাইলে বলল, বাবা
আমি ওই বাড়িতে বলেছি আমার কলেজের একটা বান্ধবী খুঁতখুঁতে, ভীষণ পরিষ্কার, নাক সিটকানো টাইপের, ডেপুটি অফিসারের সাথে একদম মিলে আছে। ওর গায়ের রঙও একেবারে লাল টকটকে, আমার মতো কালেনি নয়। গালে দুটো বড় বড় টোলও পড়ে, একেবারে নায়িকাদের মতো দেখতে, মানে তোমার জামাইয়ের মনের মতো মেয়ে যাকে বলে। বললাম আমাকে ছেড়ে টুড়ে দিলে সমস্যা নেই, আমি কিছু বলবো না, কিন্তু বিয়ে শাদী করলে বলো, ওই মেয়ের সাথে তোমার একেবারে সব কিছুতে মিলে যাবে। ওর সাথে তোমার হাত করিয়ে দেব। ওর দাঁতগুলো একেবারে সাদা ঝকঝকে, ব্রাশ না করলেও চলবে, চুলে শ্যাম্পু না দিলেও খুশবু থাকে, কাপড় চোপড়ে ধুলোময়লা লাগতে দেয় না, যে রঙের কাপড় পরে সেই রঙেই তাকে মানায়, তোমার মতো সেকেন্ডে সেকেন্ডে হাত হয়। আরও কিছু কথা বলেছি যেগুলো তোমাকে বলতে পারছি না। আরে কথাটা শেষ করে উঠতে পারিনি, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল একেবারে বাড়ি থেকে। ভাবো একবার, ভুল কি আমি বলেছি? এমন লোকের সাথে কি সংসার করা যায়? ঠাট্টা মশকরা না বুঝলে সেই সব নিরামিষ মানুষের সাথে ঘর সংসার করা যায়? তুমি বলো, আমার দোষ কোথায়? মফিজ সাহেব রেগেমেগে বললেন, গোলামের পুত এক বাড়ি গাড়ি জুগাইছে, সেই সবের কারেন্ট দেখায়, ওর কারেন্টের খ্যাতাপুরি। তিথি বলল, শুধু কারেন্ট দেখায় না, তেলে যেন পানি পড়েছে ওইভাবে ছ্যাঁত করে ওঠে আমি কোনো কথা বললে। আসলে বাবা, সত্যি কথা কি জানো, আমার কথাগুলো একদম ঠিক জায়গায় গিয়ে লাগে, তাই অমন করে। মফিজুর রহমান মেয়ের কোনো ভুল দেখতে পাননি। মেয়েটা একটু কথাবার্তা বেশি বলে, বয়সী বা কত যে গুছিয়ে কথা বলতে পারবে? অত বড় দামড়াটা যদি একটা বউ সামলাতে না পারে, এটুকুনি মেয়ের কথায় কথায় রেগে মেগে আগুন হয়ে যায়, সেখানে আর কি বলার থাকতে পারে? তবে মালেকা বেগম মেয়েকে বেশ শাসিয়েছেন। ওই মহিলা মেয়ের জামাইয়ের অন্ধভক্ত, ওই দামড়াটা যা বলে সেই মহিলা তাতেই মাথা নাড়বে। মফিজ সাহেব অমন মেরুদণ্ডহীন না। শ্বশুর জামাইয়ের মধ্যকার সম্পর্ক বজায় থাকার জন্য উনি মান সম্মানের কথা ভেবে ফোনে কিংবা সামনাসামনি কিছু বলতে দ্বিধা করলেও মেয়েকে বারংবার সাহস দেন। বলেন, ওই দামড়ার কথা গায়ে মাখলে চলবে না, ওই গোলামের পুতের গায়ের চামড়া মোটা, ঘাড়ের রক্তাড়া, তাই এমন করে। সেই সব কথা কাটাকাটি দুশ্চিন্তা তো গেল, ডিভোর্সের কথা পর্যন্ত উঠে এলো, বাচ্চার অ্যাবর্শনের কথা পর্যন্ত উঠল। আবার কি মনে করে দামড়াটা হঠাৎ সেদিন বাড়িতে এসে মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল, তার কারণটা আজও জানতে পারল না মফিজ সাহেব। অবশ্য তারপর আর কোনো বিচার দেয়নি মেয়ে। বাচ্চার কথা ভেবে হয়তো দামড়াটা শুধরে গেছে, কিন্তু অত শুধরালো কই? মেয়েটার উপর অত্যাচার অপমান করা কমিয়েছে, কিন্তু দামড়াটার ঘাটতাড়ামি কমেনি। এই তো ট্রেনিংয়ে যাওয়ার কদিন আগে বাজারে হঠাৎ দেখা হলো শ্বশুর জামাইয়ের, মুখে মাস্ক পরেছিল, তবুও মফিজ সাহেব তাকে চিনে ফেলল। এগিয়ে গিয়ে কথা বলতেই তাকে বলল, ওদিকে পচা মাছ বিক্রি করে, ওদিকে কি করছিলেন? দেখি কি কিনেছেন? মফিজ সাহেব থলে খুলে দেখালো, তিনি লইট্টা মাছ কিনেছেন 2 কেজি, একটু নরম হয়েছে কিন্তু খাওয়া যাবে। ওনার অল্প রোজগারের টাকায় সংসার চলে, সেখানে বড় বড় রুই কাতলা খাওয়ার সামর্থ্য নেই, সেই জন্য মেয়েটাকেও এই অবস্থায় নায়র আনতে পারছে না, ভালো মন্দ খাওয়াতে পারবে না বলে। লজ্জা শরম পাশে রেখে মাছগুলো দেখিয়ে ফোকলা হেসে বললেন, তোমার শাশুড়ি বড় পছন্দ করে লইটা মাছ। আজলান জিজ্ঞেস করলো, এগুলো মনে হয় ফ্রেশ লইটা না, দেখি দেখি, পলিথিনটা খুলুন। মফিজ সাহেব পলিথিন খুলতেই আজলান বলল, ফ্রেশ লইটা চেনার উপায় হচ্ছে এরা লাল রঙের হবে, যেগুলোতে অলরেডি পচন ধরেছে সেগুলো ধূসর রঙের হয়ে যাবে, গন্ধটাও ব্যাপক, মাছের গা নরম হয়ে আসবে। আপনার চশমার পাওয়ার কমেছে, ঘ্রাণ গ্রহণের সমস্যা। মফিজুর রহমান চুপ করে রইলেন। দামড়াটা ভরা বাজারের মধ্যে ইজ্জত সম্মান রাখবে কিনা কে জানে। মাছগুলো নিয়ে মাছওয়ালাকে ফেরত দিয়ে বলল, এইসব মাছ পচে গেছে, বয়স্ক মানুষ পেয়েছেন বলে ধরিয়ে দিয়েছেন নাকি? মাছওয়ালা বলল, সবাই কিনতেছে বদ্দা, আপনি কিনলে কিনেন, না কিনলে অন্য মাছ কিনেন, হাটের মধ্যে ঝামেলা করেন না। আজলান বলল, ফরমালিন দেওয়ার পরও টাইম ওভার হওয়ায় সেগুলোতে পছন্দ ধরেছে, তারপরও সেগুলো বেচছিস, আবার গলাও পাকাচ্ছিস? মাছ বিক্রেতা বলল, জোর করে তো বেচতেছি না। আজলান বলল, সস্তায়ও তো বেচছিস না, ওই দোকান যত দিয়ে বেচছে তুইও সেই দামে বেচছিস, তাহলে তফাৎ রইল কোথায়? দোকানদার অন্য ক্রেতার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল, তাকে সম্পূর্ণভাবে এড়িয়ে গেল। আজলান মাছগুলো ঢেলে দিয়ে বলল, ভালো থেকে মাছ দে, নয়তো টাকা ফেরত দে। মাছ বিক্রেতা এবার রেগে গিয়ে বলল, ওই মিয়া, অনেকক্ষণ ধরে সহ্য করতাছি, আপনি পাইছেনটা কি? কম টাকার মাছ কিনে আবার বাহাদুরি, সমস্যা কি? বলতে না বলতে লোকটা একেবারে অভদ্রর মতো চেঁচিয়ে মানুষ জড়ো করে ফেলল। মফিজুর রহমান বিপাকে পড়ে গেলেন, বললেন,
ওরে রাগাস না, ও আমার মেয়ের জামাই, আইনের মানুষ, কথা বাড়াস না ভাই, অযথা ঝামেলা বাড়বে। মাছ বিক্রেতা ঝিমিয়ে গেল। সেখানে আশেপাশে বাজার পরিচালনা কমিটির একজন সদস্যও ছিলেন। তিনি এসে আজলানকে দেখে বললেন, আপনাকে চিনতে পারেনি, তাই ভুল করেছে, এমন আর কখনো হবে না। ওই স্যারের কাছে মাপ চা। মাছ বিক্রেতা চুপসে গেল, মাথা নত করে রইল। আজলান বলল, ওইসব নাটকের দরকার নেই, কথাটা ভালো করে শোন। এখানে যত পচা মাছ আছে সব এখান থেকে সরা, ভালো মাছগুলো সামনে রাখ। এই যাদের যাদের পচা মাছ আছে সবাই ওর মতো ভাগাড়ে ফেলো পচা মাছগুলো। একটা ছোটোখাটো ভিড় জমে গেল সেখানটাতে। ঝামেলা কমে যেতেই শেষমেশ কি যেন কিনে দিয়ে থলেটা ওনার হাতে ধরিয়ে দিয়ে দামড়াটা বলল, সোজা বাড়ি যান, আপনারা বাপ মেয়ের কারণে আমার মাথা নষ্ট হবেই। যেখানে যাই সেখানে একটা না একটা ঝামেলা, না হয় শান্তি নেই। মফিজ সাহেব থলেটা নিয়ে দাঁড়িয়ে রইলেন। আজলান ভ্রু কুঁচকে বলল, কোনো সমস্যা? মফিজ সাহেব সাহস করে মৃদু স্বরে বললেন, বলছিলাম কি বাবা, ওর মা বলেছে ওকে একটুখানি নিয়ে যদি তুমি বাড়ি আসো। আসলে মায়ের মন তো, এই সময় মেয়েকে একটু কাছে রাখতে চাই। আজলান সরাসরি মুখের ওপর উত্তর দিয়ে বলল, অসম্ভব, ওর ট্রিটমেন্ট চলছে, ওর পেছনে গাধার খাটনি খাটছে আমার মা বোন মিলে। এই সময় ওখানে যাওয়া মানেই রুটিনের হেরফের হওয়া। ওইসব বাজে আবদার করে লাভ নেই, যান বাড়ি যান। মেয়ের জন্য অত দরদ থাকলে গিয়ে দেখে আসবেন। মহিত সাহেব ভীষণ রেগে গেলেন। মনে মনে বললেন, শালা তোরে যদি আমি কোনোদিন ফাঁদে ফেলতে না পারি, আমার নামও মফিজুর রহমান নয়। তোর ঘাড়তাড়ামি আমি ছুটিয়ে ছাড়ব। বাড়ি ফিরে মালেকা বেগমকে সব বলতেই উনি গর্বের সাথে বললেন, ভাবা যায় আমাদের জামাই কত বড় গুর্দাওয়ালা মানুষ। মহিত সাহেব বললেন, গুর্দাওয়ালা না গাদ্দার বেটা লোক, সবাইকে এক জায়গায় জড়ো করে ফেলেছে এক চিল্লানি দিয়ে। আমার মেয়ে ঠিকই বলে, সকাল বিকাল নিয়ম করে ওর চিল্লানি শুনতে শুনতে হার্টের রোগী হতে বেশি সময় লাগবে না। মালেকা বেগম থলে থেকে বড় একটা কাতলা মাছ, তাজা লইট্টা মাছের পলিথিন, সাথে টমেটো, কাঁচামরিচ আর শাকসবজি বের করতে করতে বললেন, যাই বলো আমার জামাই কিন্তু লক্ষ্মীটি। আজ বাজারের থলেটা ভরে গেল তার ভাগ্যে। বাবাকে পেয়ে তিথি যেমন খুশি হলো তেমন রাগও দেখালো। কেন এতদিনও একবারও আসেনি তাকে দেখতে? মাকে কেন আনেনি? তার ভাইটাকেই বা কেন আনেনি? মহিত সাহেব বললেন, তোর বর তো নেই, আজ যাবি, কয়দিন থেকে চলে আসবি আর কি। তোর শাশুড়িকে আমি বুঝিয়ে বলি। তিথি খুশি হয়ে গেল, বলল, আমার শ্বশুর আব্বাকে বললে হয়ে যাবে, আমার শ্বশুর আব্বাকে বললে হয়ে যাবে। কিন্তু ওই লোক যদি শোনে, শুনলে দেখবে দৌড়ে দৌড়ে উড়ে উড়ে চলে এসেছে আমাকে জব্দ করতে। মফিজ সাহেবের অনেক অনুরোধের পর আম্বিয়া বেগম রাজি হলেন। আফতাব শেখও অনুমতি দিলেন। আয়েজা বলল, ভাইয়ের সাথে বাবা কথা বলবে, তুমি চিন্তা করো না ভাবি, কিন্তু সাবধানে থাকবে, হ্যাঁ, নইলে আমাদেরও রক্ষা থাকবে না। তিথি মনে মনে বলল, আমি একবার শুধু বাড়ি যাই, তারপর নিজে থেকে ফোন করে জানিয়ে দেব ফাটাকেষ্টকে। চিল্লাক সেখানে বসে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সন্ত্রাস বিরোধী আইনে 12টি হত্যাসহ 8টি মামলার দায়ে আসামি হান্নানকে ক্রসফায়ারে মৃত্যু দেওয়ার আদেশ কার্যকর করা হয় গত রাত 12টার দিকে। তার মধ্যে শুটারের একজন ডেপুটি কমান্ডার আজলান শেখও ছিল। অভিযান শেষ হওয়ার পর বেলা 3টের দিকে সে বাড়ির পথে রওনা দিয়েছিল। তিথি যখন সেজেগুজে ঠোঁটে লাল রাঙার লিপস্টিক, মুখে প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন লাগিয়ে, লুজ পাউডার দিয়ে ঘষে মেজে, গালের দুই পাশে ব্রাশ লাগিয়ে, তার উপর হাইলাইটার দিয়ে সেজেগুজে বসে আছে, আয়নায় বারবার নিজেকে দেখে লাল হচ্ছিল সে। ফাটাকেষ্টর সাথে থাকতে থাকতে সে সুন্দর স্মার্ট হয়েছে তা বলতে আর বাকি রাখে না। নিজের মুখটাও চকচক করছিল, দেখে লজ্জা পাচ্ছিল সে। এবার সে বুঝতে পারল এতদিন সে অসুন্দর ছিল না, গরিব ছিল। খুশি মনে নিচে নেমে এসে শ্বশুর শাশুড়িকে সালাম করে। আয়েজা আর রুমালা চাচির সাথে গলাগলি করে হেসে খেলে বাবার সাথে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। বোরখাটা সবেমাত্র হাতে নিয়েছে। তখনই সদর দরজা পার হয়ে মেন গেটে ঢুকে এলো সুটকেস হাতে। মইনের পিছু পিছু গটগট পায়ে হেঁটে বাড়িতে আজলান শেখ ঢুকল ব্ল্যাক ইউনিফর্মে। জার্নি করায় ক্লান্ত, তারপরও কেমন তেজ, হাঁটার ধরন আর চোখের নিস্তেজ চাহনির ধার। তিথিকে আর চোখে দেখে হাঁটতে হাঁটতে আম্বিয়া বেগমের কথার জবাব দিল, ওমা, না জানিয়ে এলে যে, বলে এলে এত সুন্দর নাটকটা মিস করতাম যে।
মেহবুবা, ঘরে এসো, কুইক। তিথির কান্না আটকে রইল গলার কাছে। আয়জা ঠান্ডা শরবত নিয়ে ঘরে এসে দেখল আজলান কোচের উপর শুয়ে আছে। আয়জা ডেকে বলল, ভাইয়া, শরবত এনেছি, টেবিলে রেখে দে। আয়জা মাথা নেড়ে গ্লাসটা বেড সাইড টেবিলে রেখে বেরোনোর সময় শুনতে পেল, মেহবুবাকে ডেকে দে, ওর বাবা কখন এসেছে? এই তো 3টার দিকে। বল আমি ডাকছি। আচ্ছা। আয়জা বেরিয়ে গেল। তিথি ঘন ঘন চোখ মুছছিল মফিজ সাহেবের পাশে বসে। আফতাব সাহেব বললেন, আমি তো বলেছি তোমাকে যেতে, তুমি কাঁদছো কেন? তিথি চুপ করে রইল। সে এখন বাবার সাথে চলে যেতেই পারে, কিন্তু তারপর কি ঝামেলা হবে তা বলার বাইরে। অসুস্থ শরীরে এত ঝাঁকি ঝামেলা তার ভালো লাগে না। আয়জা এসে বলল, ভাইয়া তোমাকে ডাকছে ভাবি। আম্বিয়া বেগম বললেন, ভাইজান, ওর মারে নিয়ে আসেন কাল, কিছুদিন এখানে থাকবে। আপনার জানা কথা, ও নিয়ম টিয়ম মেনে চলতে পছন্দ করে, তাই এখন ওরে কোথাও যেতে দিবে না। আপনি কাল ওর মা আর ভাইরে নিয়ে আসেন। মফিজ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা, কাঁদিস না, আমি তোর মায়েরে নিয়ে আসব। তিথি বলল, সত্যি? মিথ্যে কথা বলবা না আব্বা? মফিজ সাহেব হেসে ফেলে বলল, তোর আব্বা মিথ্যা কথা বলে না। তিথি বলল, আচ্ছা। আয়জা, টিস্যু দাও। আয়জা দৌড়ে তার ঘরে গিয়ে টিস্যু বক্স নিয়ে এলো। তিথি সেখান থেকে টিস্যু নিয়ে ঠোঁট দুটো মুছতে মুছতে ঘরে গেল। আজলানকে উদাম গায়ে কোচে শুয়ে চোখ বুজে থাকতে দেখে বিড়বিড়িয়ে বলল, আসা মাত্রই কাপড় চোপড় খুলে ফেলেছে, বেশরম লোক। ওই রকম গায়ে দেখলে তিথির তাকে লুচ্চা লুচ্চা লাগে। তিথি ঠোঁট মুছতে মুছতে নাক টানল। আজলান চোখ মেলে তাকে দেখল, খানিকক্ষণ চুপচাপ চেয়ে রইল। তারপর ঠোঁটের তোয়ালে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যাওয়ার পথে তিথিকে ফিরে দেখল। লিপস্টিক ঠোঁটের আশেপাশে ছড়িয়ে অবস্থা নাজেহাল। সে ভ্রু কুঁচকে চাইতেই তিথি বলল, ওটা দামি লিপস্টিক, তাই সহজে যাচ্ছে না। আজলান দেখল তার নাক আর থুতনির নিচে ঘাম জমেছে। গালের দুপাশে জড়িগুলো ঝকমক করছে। গালের পাশে আঙুল চেপে তার দেখিয়ে বলল, মুখে এসব কি দিয়েছ? মেকআপ করেছি। বাপের বাড়িতে সেজেগুজে না গেলে শ্বশুর বাড়ি আর জামাইয়ের বদনাম হয়। আচ্ছা, তারপর? তিথি বলল, তাই সেজেছি, সবাই আমাকে বলেছিল সুন্দর লাগছে। গুড, এবার ধুয়ে ফেলো, অ্যান্ড অফকোর্স ডাবল ক্লিনজিং, কুইক, আমি গোসল নেব। তিথি মুখ ভালো করে ধুয়ে বের হলো। আজলান তোয়ালে বাড়িয়ে দিয়ে বলল, মুখ মুছে ওই শরবতের গ্লাসটা নিয়ে এসো। তিথি মুখটা মুছে তারপর গ্লাসটা নিয়ে এসে তার দিকে বাড়িয়ে দিল। আজলান বলল, তুমি অর্ধেক খাও। তিথি খুশি মনে খেয়ে নিল। অর্ধেক খাওয়া শেষ করে বাকিটা আজলানের দিকে বাড়িয়ে দিতেই আজলান বলল, আরও খাও। তিথি খানিকটা রেখে বাকিগুলো খেয়ে নিল। শেষে আজলানের দিকে বাড়িয়ে দিতেই আজলান বলল, পুরোটা শেষ করো। তিথির বুক ভার হয়ে এলো। সে ভেবেছিল ফাটাকেষ্ট তার চুমুক দেওয়া গ্লাসে মুখ বসিয়ে বাকি শরবতটুকু খাবে। এত রাগ লাগলো তার, শরীরে জোর পাচ্ছে না, নইলে কি করতো সে নিজেই জানে না। আজলান ওয়াশরুমে চলে গেল। যে গেল আর আসার নামগন্ধই নেই। তিথি বুঝে পায় না গায়ে সাবান কয়বার মাখে, কয়বার ধয়। এতক্ষণ লাগে বেটা মানুষের গোসল করতে। গোসল শেষে বের হতেই আজলানকে অনেক প্রাণবন্ত দেখালো। চুলগুলো কপালে এলোমেলো হয়ে পড়ে আছে, উদাম গায়ে খুশবু বেরোচ্ছে। পরনে শুধু সাদা ট্রাউজার। বিছানায় বসে সুটকেস টেনে কাপড় চোপড় জিনিসপত্র বের করতে করতে তিথিকে ডাকলো, মেহবুব। তিথি শব্দ করল, তোমার বাবাকে রাতে খেয়ে যেতে বলো। তিথি বলল, আচ্ছা। বলে এসে বিছানায় উঠে আজলানের পাশে বসলো। তুমি এতদিন কোথায় ছিলে গো? তোমাকে অনেক মিস করেছে বাড়ির সবাই। শুনে খুশি হয়ে গেলাম। কারা মিস করেছে? সবাই, বাবা, মা, আয়জা, শামির, আভিরা, আতিফা আফা, সবাই। আর? তিথি বলল, কিন্তু তেলাপোকা, নিংটি ইঁদুরগুলো ভীষণ খুশি হয়েছে। বেশি আনন্দের সাথে ছোটাছুটি করেছে কয়দিন। আচ্ছা, আর কেউ মিস করেনি? করেছে। কে? রোমালা চাচি বলল, আহারে, বাবুটার কথা মনে পড়তাছে বউ, বাড়িতে থাকলে কত মেজাজ দেখায়, এখন দেখো বাড়িটা একদম শান্ত হয়ে পড়ে রয়েছে। ইন্টারেস্টিং। আর কেউ? তিথি বিছানার উপর দুই হাঁটুতে ভর করে তার পিঠের সাথে লেগে কপালের সামনে চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, আম্মাও মিস করেছে, ফোন করলে জিজ্ঞেস করে জামাই কখন আসবে।
আজলান বলল, আর কেউ? তিথি বলল, ড্রেসিং টেবিলের আয়নাটাও মিস করেছে। বাহ, তারপর? আমার পাশের বালিশটা আর চাদরটা। আর কেউ? তিথি ভেবে ভেবে বলল, ও হ্যাঁ, তোমার বাবু তোমাকে মিস করেছে। তোমাকে মিস করলে তখন এমন জোরে জোরে লাথি মারে, ওরে বাবা রে বাবা, কি আর বলবো। আমি তো সেই রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছি। সিরিয়াসলি? আর কেউ মিস করেনি? তিথি বলল, তুষারও মিস করেছে। 2 দিন আগে ফোন দিয়ে তোমার কথা জিজ্ঞেস করলো। ভাই কোথায় গেছে, কখন আসবে সে কথা জিজ্ঞেস করেছে। আজলান জোরে জোরে শব্দ করে সুটকেসটা বন্ধ করলো। পায়ে ঠেলে পাশে রেখে তিথির দিকে ফিরে তাকিয়ে বলল, এটা ধুতে হবে। কি যেন বলেছিল না? তিথি তাকে জড়িয়ে ধরে বলল, কিছু না, তোমাকে সবাই মিস করেছে ওটা বলেছি। আজলান বলল, আর কেউ মিস করেনি? তিথি বলল, সবাই মিস করেছে, আর কেউ বাকি নেই। আজলান তার হাত সরিয়ে আচমকা চেঁচিয়ে উঠল, ছাড়ো। তিথি এমন ভয় পেয়ে গেল, তাকে ছেড়ে দূরে সটকে পড়ে গেল। গোল গোল চোখে চেয়ে রইল। বুকটা ধরফড়িয়ে উঠেছে, শরীরটা কাঁপুনি দিয়েছে। হাঁপাতে গিয়ে কষ্ট লাগায় কেঁদে উঠল সে। আজলান তার দিকে ঝুঁকে পড়ে বলল, তুমিও ওই নেংটি ইঁদুরগুলোর মতো বেশি বেশি খুশি ছিলে? তিথি বাম হাতে চোখ মুছে নিয়ে পিছিয়ে গিয়ে বলল, না না, আমিও মিস করেছি। তোমার কথা মনে করে ব্রাশ করেছি, শ্যাম্পু করেছি, ভেজা তলেটা বিছানা থেকে সরিয়ে রেখেছি, ব্যায়াম করেছি, গোপাল ভাঁড় দেখতে গিয়ে টিভি বন্ধ করে দিয়েছি, টাইমে টাইমে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি, বেশি বেশি পানি খেয়েছি। আজলান বলল, তারপর? তিথি পিছু টলতে গিয়ে আজলানের গলা জড়িয়ে ধরে বলল, তুমি এসে গালাগালি করবে তাই সব সময় তোমার কথা ভেবে ভেবে কাজ করেছি। আজলান বলল, আমি গালাগালি করি? না, কি করি? সাবধান করো, নিয়ম মেনে চলতে বলো। গুড। আমার কথা মনে করে সব নিয়ম মেনেছ, কিন্তু সেজে গুজে বাপের বাড়ি যাওয়ার সময় আমার কথা মনে ছিল না? তিথি দুপাশে মাথা নেড়ে বলল, বিশ্বাস করো, ওখানে গিয়ে তোমাকে আবার মনে করতাম। আজলানের চোখ মুখ কঠিন হয়ে আসতেই তিথি দুঃখের সাথে বলল, আমার ব্যথা লাগছে, ওরে বাপরে। আজলান বলল, কোথায়? তিথি পেটের দিকে আঙুল করে বলল, এইখানে। কাল এদিকে বেশি লাথি মেরেছে ও, মনে হচ্ছিল হাডুডু খেলছে, তাই আমি ঠিক করেছি ওর নাম দেব ডোডো। আজলান বলল, একেবারে বাজে নাম, ওর নাম ধাম সব আমি দেব, তুমি দূরে থাকো। তিথি মুখ গুমরা করে বসে রইল। আজলান একটা বয়ম এনে বাড়িয়ে দিল তার দিকে, বলল, বেশি খাবে না, পরিমিত খাবে। তিথি খপ করে বয়মটা কেড়ে নিল, দেখল আচারের বয়ম, চোখ বড় বড় করে চাইল। আজলান বলল, বাহ, খুশি দেখে আর ধরছে না। তিথি খুশি হয়ে তাকে জাপটে জড়িয়ে ধরল। দুজন দুজনকে অনেকক্ষণ ধরে চুমু খেল। তিথি বয়মের ঢাকনা খোলার চেষ্টা করল, খুলতে না পেরে আজলানকে দিল। আজলান বয়মের ঢাকনা খুলে দিতেই তিথি হেসে উঠে বলল, কি সুগন্ধি গো, খুব মজা হবে নিশ্চয়ই। আজলান বলল, আরও একটা আছে, ওটা আয়াজাকে দিয়ে দেব। তিথি মাথা নেড়ে একটা আচার তুলে মুখে দেওয়ার আগেই আজলানের দিকে বাড়িয়ে দিতেই আজলান মুখ ফিরিয়ে নিল। তিথি সেটা খেয়ে নিল। খেতে খেতে বলল, কি মজা। আজলান ভ্রু কুচকে বলল, কোনটা? তিথি বলল, আচার। আজলান তাকে কোলে তুলে নিল। তখনই আচারের বয়মটা শক্ত করে ধরে রেখে তিথি চেঁচিয়ে উঠল, না না, তোমার আদর বেশি মজা, এবার নামাও প্লিজ, ফেলে দিলে আমার ডোডো ব্যথা পাবে। আজলান ধমকে বলল, শাট আপ। তারপর ওজন মাপার মেশিনে দাঁড় করিয়ে দিল তিথিকে। তিথি আচার খেতে খেতে বলল, ও তেরি, এই ব্যাপার। মফিজ সাহেব চলে যেতে চেয়েছিলেন, কিন্তু আজলান না যেতে বলায় আর কিছু বলে ওঠার সাহস করেননি। ওই ব্যাটার হালচাল বুঝে ওঠা দুষ্কর, আবার কখন কি বলতে কি বলে বসে। রমলা চাচির সাথে হাতে হাত মিলিয়ে আয়জা রান্নাবান্না করছে, আগে করতো না। ভাবি অসুস্থ থাকায় এখন তাকে কাজকর্ম করতে হয়। তিথি এসে আচারের বয়ম দিয়ে বলল, এটা তোমার ভাইয়া এনেছে, নাও, পরিমিত খাবে, বেশি খাবে না। আয়জা খুশি হলো, বলল, তুমি খাচ্ছ নাকি? সুগন্ধিটা তো দারুণ। তিথি গালের ভেতর বড়ই চিবিয়ে কটরমটর করতে করতে বলল, হ্যাঁ, আমার জামাই আছে, আমি খাবো না তো কে খাবে?
বলে আম্বিয়া বেগমের দিকে আর চোখে তাকালেন। রমলা চাচি হাসল। তিথি তাকে আচার দিল, একটা ছোট্ট বয়মে করে। বলল, তোমার মেয়েকে দিও, বেশি দেইনি, ওসব বেশি খাওয়া ভালো না, পরিমিত খেতে হয়, বুঝলে? রমলা চাচি বলল, তোমার জন্য আনছে, তুমি খাও, সবাইরে দেওয়ার দরকার কি? কি যে বলো না, নাও নাও, লজ্জা পেও না, শুধু তোমাকে দিচ্ছি আমার ভাগ থেকে, শ্বশুর আব্বাকেও দেব যদি খেতে চাই তবে। আয়জা হাসতে লাগলো। ভাবির কথা শুনে সে না হেসে পারল না। আম্বিয়া বেগম এতক্ষণ চুপচাপই শুনছিল। বললেন, দেখছিস রামু, আজকাল বইয়ের জন্য আচার টাচারও আনে। রমলা চাচি হেসে বলল, তাই তো দেখছি ভাবি। তিথি কপাল কুঁচকে ফেলল, এক হাত কোমরে রেখে বলল, এমন হারামি তো জীবনে দেখিনি। তোমার মেয়ের জন্যও আনছে, সেটা দেখছ না? শুধু আমার জন্য আনছে, সেটা চোখে পড়ল? তোমার মনটা দেখছি হিংসায় ভরা শাশুমা। আম্বিয়া বেগম খুন্তি হাতে নিয়ে বলল, আমি কি তোরে গালি দিচ্ছি? তুই পক পক করছিস কেন? তিথি বলল, তুমি তখন থেকে কোনা চোখে তাকাচ্ছ দেখে আমি সব বুঝে গিয়েছি। তোমার কইলজা ফেটে যাচ্ছে ও আমার জন্য আচার আনছে বলে। আম্বিয়া বেগম খুন্তি নেড়ে বললেন, যা তো যা এখান থেকে, তোর মতো খানকির সাথে কথা বলার সময় আমার নেই। তিথি আঙ্গুল থেকে আচার চেটেপুটে খেয়ে বলল, আমারও অত সময় নেই, আমার জামাই বাড়ি আসছে অনেক দিন পর, আমি তার কাছে যাই। শোনো রমলা চাচি, আমার জামাই আমারে দেখতে পারলে এটা কারো সহ্য হয় না, এই জন্যই বদনজর লাগে। রমলা চাচি ঠোঁট টিপে নিঃশব্দে হাসলেন। আম্বিয়া বেগম তিরস্কার করে বললেন, তুই এতদিন কি কি করেছিস? সব বললে তো তোরে বাইর কইরা দিবে বাড়ি থাইকা। তিথি ক্ষেপে তাকিয়ে রইল, কিছুই বলল না। আম্বিয়া বেগম পাতলিতে খুন্তি নাড়তে নাড়তে বললেন, তুই এক পোয়াতে হইছস, বাচ্চা পেটে ধরে তোর এক দাম বাড়ছে। বাপরে বাপ, এর আগে পোয়াতি আর কেউ হয় নাই, শুধু তুই হইছস। তোরে কিছু বলাও যায় না, তোর যা মুখ। তিথি মুখ মোচড় দিয়ে বেসিনে হাত ধুতে লাগলো। আয়েজা বলল, মা এভাবে কথা বলছো দেখলে ভাইয়া কি ভাববে? আম্বিয়া বেগম রেগে গিয়ে বললেন, কি ভাববে? পোলা আমার, ওকে আমি পেটে ধরছি, ও আমাকে ভালো করে চেনে। তিথি বলল, শোনো শাশুমা, তোমার সাথে ঝগড়া করার মতো মুড নেই আমার, আমাকে আমার জামাই ডাকতেছে। বলেই ঝামটি মেরে চলে গেল। আয়েজা আর রুমলা হো হো করে হেসে উঠল। আম্বিয়া বেগম বিড়বিড় করে বললেন, আমার একটা মাত্র ছেলে, তার কপালে এমন পাগল জুটে গেল, কেমনে কে জানে। তিথি ড্রয়িং রুমে চলে গেল। আফতাব শেখ আর মফিজ সাহেবকে প্লেটে করে আচার খেতে দিল। আফতাব শেখ বললেন, এইসব তুমি খাও, আমাদের দেয়ার কি দরকার? মফিজ সাহেব বললেন, তাই তো, এইসব তোর জিনিস, তুই খা, আমাদের ওসব খাওয়ার রুচি নেই। তিথি প্লেটের আচারগুলো বয়মে ঢেলে দিল। তারপর বয়মের ঢাকনা ঘোরাতে ঘোরাতে উপরে চলে গেল। আজলান তার সুটকেসটা ধরছিল। তিথির বড় বিরক্তি লাগে, এত বড় সুটকেসটাও ধুতে হবে এত রাত্রে। সে বলল, তোমার মায়ের জন্য একটা আচারের বয়ম আনোনি কেন? আজলান কপাল কুঁচকে চেয়ে বলল, কেন? তোমার মা আমাকে এভাবে এভাবে দেখছে, তুমি আচার এনেছো শুনে। বলেই কোনা চোখে অভিনয় করে দেখালো। আজলান বলল, তুমি কিছু বলেছ? বলেছি, আমার জামাই আমার জন্য আচার আনছে, তোমার কি সমস্যা? আজলানের দাঁত কটমট করে উঠল। তিথি তার দিকে না তাকিয়ে বলে গেল, আসলে শ্বশুরবাড়িদের এই একই সমস্যা, ছেলের বউয়ের খুশি সহ্য করতে পারে না। আজলান বলল, মাকে আর কিছু বলেছ তুমি? তিথি বলল, কি আর বলবো, বলেছি তোমার কলজা ফেটে যাচ্ছে না, ও আমার জন্য আচার আনছে তাই। আজলান বলল, আউট। তিথি চমকে উঠে বলল, হ্যাঁ? আজলান বলল, বাংলায় বলতে হবে? তিথির মুখখানায় অন্ধকার নেমে এলো, কণ্ঠস্বর ঝিমিয়ে এলো। বলল, ইংলিশ মিডিয়ামে পড়া বউ তো আনো নাই যে ইংলিশ বুঝবে। আজলান বলল, ওকে ফাইন, বাংলায় বলছি, ঘর থেকে বেরো। তিথি বলল, আমার কি দোষ? আজলান গর্জে উঠে বলল, সেটা যতদিন না বুঝে উঠতে পারবে ততদিন দূরে থাকো। তিথি ঘর থেকে বের হলো। তারপর বলল, তুমি একটা মাম্মাস বয়। আজলান বলল, হোয়াট? তিথি নিজে থেকে দরজাটা টেনে দিয়ে বলল, মানে মা ভক্ত, রাগ কমে গেলে ডেকো, আমি তার আগে আসবো না। আজলান চুপ করে দাঁড়িয়ে রইল, সদ্য ধোয়া সুটকেসটা হাতে নিয়ে। রাগে ফুঁসছে সে। তিথি পুনরায় দরজা খুলল, বলল, আব্বার সাথে বসে ভাত খেও কেমন? আব্বা খুশি হবে খুব। তোমার মায়ের সাথে আমি আজ থেকে আর কোনো কথা বলবো না,
ঝগড়া তো দূর, কসম। আজলান কোনো উত্তর না দিয়ে মুখটা বেজোর করে দিয়ে দাঁড়িয়ে রইল। তিথি বলল, ওভাবে তাকিয়ে থেকে লাভ নেই। তুমি আমার আব্বার সাথে বসে না খেলে আমি তোমার মায়ের সাথে আরও বেশি বেশি ঝগড়া করব। তুমি আমাকে ঘর থেকে বের করে দিলেও সমস্যা নেই। সব আমার বাচ্চা দেখতেছে, ও সুদে আসলে শোধ নেবে, ছাড় নেই। বলেই দরজাটা টেনে দিয়ে চলে গেল। রাতে তিথির একদমই খেতে ইচ্ছে করছে না। এতদিন শাশুড়ি আর ননদকে ফাঁকি দিতে পারলেও ফাটাকেষ্টকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রথম প্রথম সে অনেক খেতে পারত, বমি হতো খুব। এখন বমি কমে এসেছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। শুধু টুকটাক এটা ওটা খেতে ইচ্ছে হয়। মাছ মাংসে একদম বৃতৃষ্ণা চলে এসেছে। শুধু ভর্তা দিয়ে কষলে কষলে ভাত খেতে ইচ্ছে করে। শ্বশুরাব্বা বাজার থেকে থানকুনি পাতা কিনে এনেছিল। তিথি সেগুলো বেছে ফ্রিজে রেখে দিয়েছিল। রোজ সেখান থেকে কয়েকটা নিয়ে পোড়া মরিচ আর পেঁয়াজ মেখে ভাত খেয়েছে। আর রমলা চাচিকে বলে পেঁয়াজ আর মরিচ ভেজে রেখেছে। কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না আজলান শেখ। কেউ খাচ্ছে সেটাও পছন্দ করে না। তিথি তো ভয়ে খায় না, তাকে আবার আদর টাদরও করবে না। মফিজ সাহেবের জন্য আজ রাতে খাবারের আয়োজন একটু তাড়াতাড়ি করা হয়েছে, উনি চলে যাবেন তাই। টেবিলে হরেক রকমের রান্না দেখে উনি বললেন, এত কষ্ট করে এত আয়োজনের কি দরকার ছিল? তিথি কাউকে কিছু বলতে না দিয়ে বলল, তুমি কি প্রতিদিন খাচ্ছ এই বাড়িতে? এত ঢং না দেখিয়ে যা খেতে ইচ্ছে করে খাও। আফতাব শেখ বললেন, বৌমা তুমি বেড়ে দাও তোমার আব্বাকে। আর হ্যাঁ, তোমার বর কি আর আজ নিচে নামবে না? যদি নামে তাহলে বলো যেন একটু তাড়াতাড়ি নেমে আসে। বাড়িতে কুটুম আসছে, কুটুমের সাথে একসাথে খেতে হয়। তিথি বলল, ওইসব জ্ঞান বইয়ের মুখে মানায় না। ওইসব শিক্ষা দীক্ষা মায়ে বাপে দেয়, বউ না। এমনিতেই আমাকে ঘর থেকে বের করে দিয়েছে রাগে। সেখানে আমি আরও জ্ঞান দিলে আব্বার হাতে আমাকে ধরিয়ে দিয়ে বলবে, আপনার মেয়ে আপনি নিয়ে যান। হেসে উঠল আফতাব শেখ। মফিজ সাহেব মেয়েকে চুপ থাকার জন্য ইশারা করছেন, কিন্তু মেয়ে ওনার দিকে তাকাচ্ছে না। আয়েজা এসে মফিজ সাহেবকে বলল, আঙ্কেল যেটা খেতে ইচ্ছে করছে নিয়ে খান, আপনার মেয়ের বাড়িতেই তো এসেছেন। মফিজ সাহেব বিড়বিড়িয়ে বললেন, আমার মেয়েকে সেকেন্ডে সেকেন্ডে বাড়ি থেকে বের করে দিয়ে আবার বলা হচ্ছে এটা আমার মেয়ের বাড়ি। তিথি বলল, এই ননদি, ফাটাকেষ্ট ভাত খেতে আসবে কি আসবে না জিজ্ঞেস করে আসো তো। আয়েজা বলল, ভাইয়াকে বলবো তুমি ফাটাকেষ্ট ডেকেছ? তিথি হাসল, বলল, তাড়াতাড়ি যাও, আব্বাকে চলে যেতে হবে। তিথি মফিজ সাহেবের কানের কাছে গিয়ে বলল, আব্বা তোমার জামাই এলে খাওয়ার সময় কোনো কথা বলিও না, শ্বশুর আব্বা বললেও না। আমি বেশি কথা বলি বলে আমার সাথে খেতে বসে না, বুঝলে? মফিজ সাহেব মাথা নাড়লেন। আজলান যখন খেতে এলো তখন আফতাব শেখ বললেন, বৌমা তোমার মা এলে ওনাকে কয়েকদিন তোমার সাথে রেখে তারপর তুমিও চলে যেও ওনার সাথে। কয়েকদিন বাপের বাড়িতে থাকলে তোমার ভালোই লাগবে। তিথি হাসল, কিছুই বলল না। আজলান চামচ দিয়ে ভাত বাড়তে লাগলো চুপচাপ। মফিজ সাহেব তার হাতের নখগুলো লক্ষ্য করছিলেন। কাটা নখগুলো সাদা ঝকঝকে, একদম ভাতের মতো। জামাই রক্তশূন্যতায় ভুগছে নাকি? চোখ তুলে ওনার দিকে তাকাতেই মনে হলো ওনার হৃৎপিণ্ডটা তড়াক করে লাফিয়ে উঠেছে। বাবা শ্বশুর দুজনকে ভাত বেড়ে দিয়ে আজলান তিথিকে ইশারা করল তরকারি আর মাছ মাংস তুলে দিতে। তিথি চুপচাপ বেড়ে দিল। মফিজ সাহেব বললেন, আর দিস না মা, আর খেতে পারবো না। তিথি শাসিয়ে বলল, কতবার বলেছি ফাটাকেষ্ট খেতে এলে কথা বলবে না? বলেই বড় বড় চোখ করে আজলানের দিকে তাকালো। আফতাব শেখ বিষম খেলেন। আজলান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে খাওয়ায় মনোযোগ দিল। তিথি আজলানকে মাছ তুলে দিতে যেতেই আজলান হাত রাখল না দেওয়ার জন্য। তিথি তার হাতের উপরেই মাছের টুকরোটা দিয়ে দিল। রমলা চাচি বললেন, হায় হায়, এটা কি হইল? তিথি দাঁত দিয়ে নখ কুটাতে কুটাতে আজলানের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। আজলান টিস্যু বক্স থেকে টিস্যু টেনে নিয়ে হাতের উপরের মাছটা নিল। মফিজ সাহেব মনে মনে আওড়ালেন, মেয়েটা কোনো কাজের না, তোর মায়ের মতো হতে পারলি না, পাগল। বাপের মতো বলদ হতে হলো তোকে। তিথি আর কোনো বাড়াবাড়ি করল না। আজলান মফিজ সাহেবের পাতে গরুর সলিড মাংস কষা তুলে দিচ্ছিল। তিথি চুপ থাকতে পারল না, বলেই উঠল, আরে আরে, আমার আব্বা নরম নরম চর্বিগুলো খেতে পছন্দ করে। গমের বস্তার মতো মাংসগুলো খেতে অনেক সময় লাগবে। দাঁতগুলো সব পোকারা খেয়েছে, এখন কোনো কিছু চিবিয়ে খেতে পারে না। তুমি ওসব তুলে দিও না।
আজলানের চাহনি দেখে একেবারে চুপসে গেল সে। রমলা চাচি তা দেখে এগিয়ে এসে বলল, এগুলো শক্ত না বউ, নরম আছে, খেতে পারবে। আজলান চোখ সরিয়ে নিল। তিথির নাকের পাতা কেঁপে উঠল। রান্নাঘরে চুপচাপ হেঁটে চলে গেল সে। রমলা চাচি এসে বলল, বউ মন খারাপ করছে কেন? তিথি বলল, আমি আমার আব্বার সাথে চলে যাব চাচি। ওমা, কেন, কি আবার হলো? তিথি রেগে বলল, আমাকে বের করে দেওয়ার আগে আমি নিজেই বের হয়ে গেলে ভালো হবে না? রমলা চাচি বলল, জানি না বাপু। আমিয়া বেগম এসে রান্নাঘর থেকে বাটি বেড়ে নিয়ে গেলেন। তিথিকে আর চোখে দেখলেন, কিন্তু কিছুই বললেন না। তিথি বিড়বিড় করে বলল, এই বুড়ির বদনজর লাগছে আমার ওপর। এদিকে মফিজ সাহেব যাওয়ার সময় তিথি ভীষণ কাঁদল। বাবা চলে যাচ্ছে সেই কষ্টে নয়, তার জন্য অপেক্ষা করা শাস্তির ভয়ে। মফিজ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, কাল তোর মাকে নিয়ে আসব। আজলান বলল, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। মফিজ সাহেব বললেন, আমি যেতে পারবো বাপু, তুমি অনেক জার্নি করে এসেছ, আরাম করো। আজলান বলল, চলুন, আমারও কাজ আছে কিছু। তিথি তাকে ভেস্ট স্যুট হাতে নিয়ে বেরোতে দেখে ভয় পেয়ে গেল। আজ রাতে কি আর বাড়ি ফিরবে না? গাড়ির কাছে বহু কষ্টে ছুটে এসে আজলানকে শুনিয়ে শুনিয়ে মফিজ সাহেবকে বলল, আব্বা, আম্মাকে নিয়ে সময় মতো এসো কেমন, আর তোমার জামাইকে সময় মতো বাড়ি পাঠিয়ে দিও। আজলান গাড়ির হর্ন বাজালো। তিথি বলল, আব্বা আব্বা শোনো না, কাল আম্মাকে ওই শাড়িটা পরে আসতে বলিও। আমাদের কলপাড়ে যে মোটু বিলাইটা পায়খানা করে আম্মাকে রাগিয়ে দিত না, ওইটার গায়ের রঙের শাড়িটা। লাল কমলা রঙের শাড়ি পরে এলে কিন্তু বাড়িতে ঢুকতে দিব না। যদি তুষার না আসতে চায় ওকে বলবে তোর দুলাভাই এখন ভালো হয়ে গেছে। শেষের কথাটা একটু ছোট করে বলল সে। আজলান গাড়ি ছেড়ে দিল। তিথি বলল, সবখানে ভিলেনগিরি দেখাবে শালা মতন। আজলান বাড়ি ফিরে দেখল তিথি ঝাল ঝাল শুটকি ভর্তা দিয়ে ভাত মেখে তৃপ্তির সাথে খাচ্ছে। নাক মুখ ঘেমে উঠেছে ঝালে। আজলানকে খেয়াল করেনি সে। ভাতগুলো দলা মেখে মেখে সাজিয়ে রেখে একটা একটা করে মুখে পড়ছে। সবাই খেয়ে দিয়ে উঠে গেছে, ও এখনও খাওয়া দাওয়া শেষ করতে পারেনি। আজলানকে ঘরে ঢুকতে দেখে দ্রুত খাওয়া দাওয়া শেষ করলো। ঘরে গিয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফেলল। হাত শুকে দেখল, না, শুটকির গন্ধ লাগছে না। আজলান তার ভেজা কাপড় চোপড়গুলো ছাদ থেকে নিয়ে এলো। তিথি তাকে দেখা মাত্রই বলল, আর কোনোদিন ফাটাকেষ্ট ডাকবো না, জীবনেও তোমার পাতে কিছু তুলে দেব না, খাওয়ার সময় দাঁতের পোকামাকড়গুলোর কথা বলবো না। আজলান জবাব দিল না। তিথি বলল, কথা বলছো না কেন গো? আমার ব্যথা শুরু হচ্ছে, তুমি কিছু তো বলো। আজলান বলল, বিছানা ঠিকঠাক করে রেখেছি, চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। তিথি শুয়ে শুয়ে আজলানের কাজ দেখতে লাগলো। আজলান শুয়ে পড়তেই তিথি তার হাতটা ওর পেটের উপর টেনে নিল। বিগত দিনগুলোতে সে পেটের ব্যথায় কেঁদেছে, আজ কাঁদেনি, কারণ আজ বাবু ভালো হয়ে গিয়েছে। কারণ তার বাপ তার মাকে রেগেমেগে হলেও অনেক দিন পর অনেকক্ষণ ধরে আদর করেছে।